ওকে, সো ক্লাসে যারা যারা জয়েন আসছো তারা একটু প্রেজেন্ট দিয়ে দাও, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে শুরু করে দিচ্ছি আমাদের আজকের টপিক। ওকে, একটু কমেন্ট করে দাও। আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে জুলজি প্রবলেম সলভিং ক্লাস। তো একজন স্টুডেন্ট আমাদের গ্রুপে এই প্রবলেমগুলোকে দিছিল, তো সেই তারই পার্সপেক্টিভে আমরা আজকে ক্লাসটা করাবো। দেখো, টপিকের নাম হচ্ছে হেভার্সিয়ান তন্ত্র, লিভার, পেশিতন্ত্র, এবং আরো মজার ব্যাপার হচ্ছে তিনটা টপিকে জুলজির সপ্তম অধ্যায় আলোচনার বিষয়। হ্যাঁ, ওকে, তো তোমরা একটু কমেন্ট করো, আমি শুরু করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। ওকে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, তো দেখো, হেভার্সিয়ান তন্ত্র, এই হেভার্সিয়ান তন্ত্রটা মূলত অস্থির আলোচনার বিষয়। আমরা যখন অস্থি পড়ছিলাম অবশ্যই মনে আছে যে অস্থি প্রধানত 2 ধরনের হয়, একটা হচ্ছে নিরেট অস্থি এবং একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। একটা হচ্ছে নিরেট অস্থি, একটা হচ্ছে কি স্পঞ্জি অস্থি। সো নিরেট অস্থি হচ্ছে যে অস্থিটা একটু শক্ত হয়, আর স্পঞ্জি মানে কি যে অস্থিটা কিছুটা বা অপেক্ষাকৃত নরম হয়। তো নিরেট অস্থির যে গাঠনিক উপাদান বা গাঠনিক একক তাকে আমরা বলি হেভার্সিয়ান তন্ত্র। কি? হেভার্সিয়ান তন্ত্র। ওকে, তাহলে নিরেট অস্থির গাঠনিক উপাদান কি? হেভার্সিয়ান তন্ত্র। আর স্পঞ্জি অস্থির গাঠনিক উপাদান নাম কি? ট্রবেকুলা। কি? ট্রবেকুলা। জাস্ট এতটুকু মনে রাখলে হবে স্পঞ্জি অস্থি নিয়ে, যে স্পঞ্জি অস্থির মূলত গাঠনিক এককটা কি? ট্রবেকুলা। আর নিরেট অস্থির গাঠনিক উপাদানের নাম কি? হেভার্সিয়ান তন্ত্র। ওকে ওকে, তো আমরা এই কনসেপ্টটাকে বোঝার জন্য, মানে হেভার্সিয়ান তন্ত্রের কনসেপ্টটাকে বোঝার জন্য দেখো কতগুলা মার্কার নিয়ে আসছি। তো এই মার্কার গুলাকে রাখছিলাম একটা বিশেষ, যে ধরো কোনো বায়োলজিক্যাল কোনো টপিক বোঝানোর জন্য। হ্যাঁ, আমি মার্কার গুলোকে রেখে দিছি, যে কখন কোনটা দরকার পড়ে বলা যায় না, তো রাখছি। আজকে দেখো দরকার পড়ে গেছে। তো দেখো, ধরো এই পুরোটা হচ্ছে একটা নিরেট অস্থির গঠন, দেখছো সম্পূর্ণটা। ওকে, এই সম্পূর্ণটা হচ্ছে একটা নিরেট অস্থির গঠন। তো এই নিরেট অস্থির মধ্যে এই এক একটা মার্কার হচ্ছে এক একটা হেভার্সিয়ান তন্ত্র, ঠিক আছে? তাহলে এখানে মোট কয়টা হেভার্সিয়ান তন্ত্র আছে? 1টা 2টা 3টা 4টা 5টা হেভার্সিয়ান তন্ত্র আছে। তাহলে এই হেভার্সিয়ান তন্ত্রগুলোকে একত্রে আমরা বলবো কি? নিরেট অস্থি। ক্লিয়ার? হেভার্সিয়ান তন্ত্রগুলোকে একত্রে কি বলবো? নিরেট অস্থি। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা নিরেট অস্থি, যার গাঠনিক উপাদান বা গাঠনিক একক হচ্ছে এক একটা হেভার্সিয়ান তন্ত্র। ওকে, তো এই হেভার্সিয়ান তন্ত্রে, হেভার্সিয়ান তন্ত্রগুলা এক একটা হেভার্সিয়ান তন্ত্র পরস্পরের সাথে একটা নালী দ্বারা কানেক্ট থাকে। খুব খেয়াল করো, এক একটা হেভার্সিয়ান তন্ত্র, অর্থাৎ এই একটা হেভার্সিয়ান তন্ত্র, এই একটা হেভার্সিয়ান তন্ত্র, এই তন্ত্রগুলা পরস্পরের সাথে অবশ্যই কানেক্টেড থাকতে হবে, না থাকলে তো এরা কাজ করতে পারবে না, তাই না? তাহলে এই হেভার্সিয়ান তন্ত্রগুলা একটা বিশেষ নালী দ্বারা কানেক্ট থাকে। এই নালীগুলোকে সর্বপ্রথম বিজ্ঞানী ভকম্যান্স আবিষ্কার করছে, বিধায় এগুলোকে বলে আমরা ভকম্যান্স নালী বা ভকম্যান্স ক্যানেল। ঠিক আছে, ভকম্যান্স নালী বা ভকম্যান্স ক্যানেল। ওকে, আচ্ছা, তো আমরা ভকম্যান্স ক্যানেল বা ভকম্যান্স নালীটাকে লিখে রাখি, যে হ্যাঁ, আমাদের যেই হেভার্সিয়ান তন্ত্রগুলো আছে বা হেভার্সিয়ান নালী যেগুলো আছে সেগুলো একে অপরের সাথে যে কানেকশন থাকে সেগুলোকে আমরা কি বলি? যে নালী দ্বারা কানেকশন থাকে তাকে কি বলি? ভকম্যান্স নালী। ওকে,
ভকম্যানস নালী। এবার আসি এই হ্যাভার্সিয়ান তন্ত্রের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে হ্যাভার্সিয়ান নালী, একটা হচ্ছে হ্যাভার্সিয়ান কি লিখতেছি, একটা হচ্ছে হ্যাভার্সিয়ান নালী, হ্যাভার্সিয়ান নালী, এবং আরেকটা হচ্ছে ল্যামেলি। কি একটা হচ্ছে ল্যামেলি। ব্যাপারটা একটা এরকম যে ধরো এই হচ্ছে একটা হ্যাভার্সিয়ান তন্ত্র, এই তন্ত্রের ভেতর কি আছে দেখো এরকম একটা নালীর মতো আছে, এবং কি এই নালীর চারপাশে কতগুলো স্তর আছে, কি আছে কতগুলো স্তর আছে। তো আমরা যদি একটা হ্যাভার্সিয়ান তন্ত্রকে এভাবে প্রস্থচ্ছেদ করি, কি করি প্রস্থচ্ছেদ, ওকে ক্রস সেকশন করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যদি আমাদের প্রস্থচ্ছেদটা হয়, আমি তো এখানে লিখি, এইটা যদি আমাদের প্রস্থচ্ছেদ হয় তাহলে এই হচ্ছে কি আমাদের হ্যাভার্সিয়ান নালী, তাই না? আর এই নালীর চারপাশে কতগুলো এরকম স্তর আছে, কয়টা স্তর? প্রায় 5 থেকে 15টা। তাহলে ল্যামেলিতে কয়টা স্তর থাকে? 5 থেকে 15টি স্তর থাকে। তাহলে এই 5 থেকে 15টা স্তর কোথায় থাকে? এই হ্যাভার্সিয়ান নালীর চারপাশে মোট 5 থেকে 15টার মতো স্তর থাকে, যে স্তরগুলোকে আমরা বলি ল্যামেলি। কি বলি? ল্যামেলি। কি বলি? ল্যামেলি। এই ল্যামেলির ভিতরে কিছু এরকম গহ্বর আছে, এরকম কিছু গহ্বর আছে, এরকম কিছু গহ্বর আছে। আমি ডায়াগ্রামেটিক চিত্র আঁকতেছি, বইতে তোমরা দেখে নিও, ঠিক আছে? এখন তো তোমাদের ওরকম ভাবে চিত্র এঁকে বোঝানোর টাইম না, তাই না? জাস্ট কনসেপ্টটা বুঝাই দিতেছি। তো এই 5 থেকে 15টা স্তর, তো এই ল্যামেলির ভেতরে কাজ করি চিত্র না দিয়ে ব্র্যাকেটে ফালাই দিয়েছে। তো ল্যামেলির ভেতরে কি থাকে? কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থাকে। তাহলে আমরা লিখি ক্ষুদ্র গহ্বর। সো ক্ষুদ্র গহ্বর থাকে। তাহলে এই ক্ষুদ্র গহ্বরগুলোকে আমরা কি বলি? এই ক্ষুদ্র গহ্বরগুলোর নাম হচ্ছে ল্যাকুনা। নাম কি? ল্যাকুনা। তাহলে ল্যামেলির ভেতরে যে ক্ষুদ্র গহ্বর থাকে তাকে আমরা কি বলি? ল্যাকুনা বলি। ল্যামেলির ভেতরে যে ক্ষুদ্র গহ্বর থাকে তাকে আমরা কি বলি? ল্যাকুনা বলি। সো ল্যাকুনা হচ্ছে ক্ষুদ্র গহ্বর। ওকে, এবার আসি এই ল্যাকুনার ভেতরেই মূলত কি থাকে? অস্থি কোষগুলা সজ্জিত থাকে। কি থাকে? অস্থি কোষগুলা সজ্জিত থাকে। সো ল্যামেলি হচ্ছে এই যে চারপাশের স্তরগুলা, এই স্তরগুলোর মধ্যে আবার কি থাকে? ক্ষুদ্র গহ্বর থাকে, যেগুলোকে বলে আমরা ল্যাকুনা। আবার ল্যাকুনার ভেতরেই কি থাকে? মূলত আমাদের অস্থি কোষগুলো থাকে। ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা, এবার আসি আমাদের এই যে এই ল্যাকুনা থেকে কিছু এরকম সূক্ষ্ম সুতার মধ্যে কিছু অংশ বের হয়, যেগুলো দিয়ে একটা ল্যাকুনার সাথে যোগাযোগ রক্ষা করে। ঠিক আছে? এরকম সূক্ষ্ম সুতার মতো কিছু স্ট্রাকচার বের হয়, এই ল্যাকুনা থেকে বের হয়। তো এগুলাকে আমরা বলি ক্যানালিকুলি। কি বলি? ক্যানালিকুলি। সো ক্যানালিকুলি কি? সেগুলো হচ্ছে সূক্ষ্ম নালিকা। তাহলে ল্যাকুনার ভেতরে যে কোষটা থাকে সেটা হচ্ছে অস্থিকোষ, এবং ল্যাকুনা থেকে কিছু বিশেষ কতগুলো সূক্ষ্ম নালিকা বের হয়, যে নালিকাগুলোকে আমরা বলি ক্যানালিকুলি। ক্লিয়ার? এবার আসি হ্যাভার্সিয়ান নালী। সো এই হ্যাভার্সিয়ান নালীগুলোর ভেতরে এই যে ভেতরের দিকে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে স্নায়ু এবং আরেকটা হচ্ছে রক্তবাহিকা। তোমরা জানো যে এই অস্থিকোষগুলা খাবার প্লাস অক্সিজেন পাওয়ার জন্য কি দরকার? তাদের রক্ত দরকার। রক্ত সরবরাহ কে করে? এই হ্যাভার্সিয়ান নালীর ভেতরে থাকা রক্তবাহিকা। ঠিক আছে? এবং যদি কোনো কারণে ওই অস্থিকোষের ভেতরে কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তো সেক্ষেত্রে স্নায়ুর মাধ্যমে আমরা সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারি, মানে পেইনটাকে ডিটেক্ট করতে পারি। ওকে ওকে, সো এই হ্যাভার্সিয়ান নালীগুলো, আচ্ছা আমি একটু আগে বললাম যে হ্যাভার্সিয়ান তন্ত্র একে অপরের সাথে কি থাকে? একটা নালী দ্বারা কানেক্ট হয়, যাকে আমরা ভকম্যানস নালী। তো অ্যাকচুয়ালি হ্যাভার্সিয়ান নালী কোন অঞ্চলটা বা কোন জিনিসটা একে অপরের সাথে কানেক্টেড থাকে বলতে পারবা? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাভার্সিয়ান নালীটা। অর্থাৎ হ্যাভার্সিয়ান তন্ত্রের ভেতরে থাকা হ্যাভার্সিয়ান নালী একে অপরের সাথে কানেক্টেড থাকে। অর্থাৎ একটা হ্যাভার্সিয়ান তন্ত্রের ভিতরে থাকে হ্যাভার্সিয়ান নালী, অন্য একটা হ্যাভার্সিয়ান তন্ত্রের হ্যাভার্সিয়ান নালীর সাথে কি থাকে? একটা বিশেষ কানেকশন থাকে। অর্থাৎ এই হ্যাভার্সিয়ান নালীগুলা একে অপরের সাথে
যোগাযোগ রক্ষা করে, যোগাযোগ বা একে অপরের সাথে সংযুক্ত থাকে। কিরকম সংযুক্ত? আড়াআড়ি ভাবে। তো এই আড়াআড়ি ভাবে সংযুক্তকে আমরা কি বলি? মানে কোন নালী দ্বারা? ভকম্যানস নালী দ্বারা। শেষ হ্যাভার্সিয়ান তন্ত্রের গঠন। ক্লিয়ার? এবার আমাকে জানাও তো প্রত্যেকে যে তোমাদের এতটুকু ক্লিয়ার কিনা, হ্যাভার্সিয়ান তন্ত্রের ব্যাপারটা ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। আমাকে একটু দ্রুত জানাও তোমাদের এই হ্যাভার্সিয়ান তন্ত্রের ব্যাপারটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমাকে দ্রুত জানাও, তারপর আমরা পরবর্তী টপিকে চলে যাব, সেটা হচ্ছে পেশিতন্ত্র। ওকে, প্রান্ত বলছে ক্লিয়ার। ওকে, বাকিটা জানাই দাও ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমরা এখন যাব পেশি টিস্যুতে, মাসেলটা পড়ে ফেলবো এখন। ওকে, তাহলে আমি ক্লিন করে ফেললাম। হ্যাঁ, ক্লিন করে ফেললাম। সো আমাদের হ্যাভার্সিয়ান তন্ত্রটা শেষ, এবার যাব পেশিতন্ত্রতে। পেশিতন্ত্র প্রথমত পেশিতন্ত্র নিয়ে কিছু কথাবার্তা আমাদের বলা উচিত বা বলতে হবে। এরা হচ্ছে মূলত ভ্রূণীয় মেসোডার্ম হতে উৎপত্তি লাভ করে বা উৎপত্তি লাভ করছে, এবং এদের প্রধান ধর্ম হচ্ছে এরা সংকোচন প্রসারণশীল। ঠিক আছে, তো এই যে দুইটা ওয়ার্ড বা এই যে দুইটা সেন্টেন্স আমরা লিখলাম, এই দুইটা সেন্টেন্স হচ্ছে মূলত পেশির সংজ্ঞা। তো যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে পেশি কাকে বলে, বা পেশি কোষ কাকে বলে, বা পেশি টিস্যু কাকে বলে, বা পেশি তন্তু কাকে বলে, যেটাই বলুক না কেন, পেশি কানেক্টেড যা কিছু থাকুক, ইভেন পেশি তন্ত্র কাকে বলে, এনি কাইন্ড অফ থিং, ঠিক আছে, যার সাথে পেশি ওয়ার্ডটা কানেক্টেড, তো তার সঙ্গে তুমি এটা দিয়ে দিতে পারো। কিরকম ভাবে? প্রথমে শুরু করি, পেশিতন্ত্র কাকে বলে? যে ভ্রূণীয় মেসোডার মতো উৎপত্তি লাভ করে সংকোচন প্রসারণশীল তন্ত্রকেই পেশিতন্ত্র বলে। পেশি কোষ কাকে বলে? ভ্রূণীয় মেসোডার মতো উৎপত্তি সংকোচন প্রসারণশীল কোষকেই পেশি কোষ বলে। পেশি টিস্যু কাকে বলে? ভ্রূণীয় মেসোডার মতো উৎপত্তি লাভ করে যে টিস্যু সংকোচন প্রসারণশীল, তাকেই বলা হয় কি পেশি টিস্যু। ঠিক আছে, বা ধরো পেশি তন্তু কাকে বলে? তো ভ্রূণীয় মেসোডার মতো উৎপত্তি লাভ করে যে তন্তুগুলা সংকোচন প্রসারণশীল হয়, তাকেই কি বলে? পেশি তন্তু বলে। ক্লিয়ার? ওকে ওকে। তারপর আচ্ছা, তো এই পেশিতন্ত্র কি দ্বারা গঠিত হয়? পেশিতন্ত্র কতগুলা পেশি টিস্যু দ্বারা গঠিত হয়। সো আমরা একটু লিখতেছি, পেশিতন্ত্র যদি আমরা ভিতরে প্রবেশ করে আমরা কি পাবো? কিছু পেশি টিস্যু পাবো। কি পাবো? পেশি টিস্যু পাবো। পেশি টিস্যুকে ভাঙলে ভিতরে কি পাবো? কিছু পেশি কোষ, যে কোষগুলো দেখতে অনেকটা মাকুয়াকৃতি, এরকম মাকুয়াকৃতি, যা দেখতে অনেকটা তন্তুর মতো, এই জন্য এদেরকে বলা হয় পেশি তন্তু। যাহাই পেশি কোষ তাহাই কি পেশি তন্তু। ওকে, আচ্ছা, তো এই পেশি তন্ত্রগুলা এগুলা মূলত উৎপত্তি লাভ করে ভ্রূণাবস্থায় মেসোডার্ম থেকে, আর নরমালি মায়োব্লাস্ট নামক একটা কোষ থেকে তারা উৎপত্তি লাভ করে। ঠিক আছে, তার মানে আমরা এর উৎপত্তিটা এভাবে বর্ণনা করতে পারি যে উৎপত্তি, হ্যাঁ, কিভাবে উৎপত্তি লাভ করে? ভ্রূণীয় মেসোডার্ম হতে কে ডেভেলপ হয়? ভ্রূণীয় মেসোডার্ম হতে ডেভেলপ হয় আমাদের মায়োব্লাস্ট।
সেখান থেকে তৈরি হয় কি পেশি টিস্যু বা পেশি কোষ লিখি, পেশি কোষ। ঠিক আছে? আচ্ছা, সো খুব মনোযোগ দিয়ে দুইটা ওয়ার্ড মনে রাখবা। দুইটা ওয়ার্ড আমরা এখন শিখবো। এই দুইটা ওয়ার্ড হচ্ছে পেশির কিওয়ার্ড। কি পেশির কিওয়ার্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে মায়ো এবং আরেকটা হচ্ছে সার্কো। তো পেশি মানে মায়ো, পেশি মানে সার্কো। তার মানে মায়ো মানেও পেশি, সার্কো মানেও পেশি। আরো দুইটা ওয়ার্ড আমরা শিখবো। ঠিক আছে? সেটা হচ্ছে কোষ। কোষের দুইটা কিওয়ার্ড আমরা শিখব। সাইটো কথার মানেও কোষ এবং ব্লাস্ট কথার মানেও কি কোষ, বাট দুইটার মধ্যে পার্থক্য আছে। সাইটো কথার মানে হচ্ছে পরিণত কোষ, সাইটো কথার মানে কি পরিণত কোষ, আর ব্লাস্ট কথার মানে কি অপরিণত কোষ। ঠিক আছে? অপরিণত কোষ। তাহলে আমরা একটু আগে দেখলাম যে মায়ো মানে পেশি আর ব্লাস্ট মানে অপরিণত কোষ। তার মানে পেশির যে অপরিণত কোষ সেগুলোই কি মায়ো ব্লাস্ট। ওকে, তাহলে মায়োব্লাস্ট কাকে বলে? ব্রুনো মেসোডার্ম হতে উৎপত্তি লাভ করে যে টিস্যু বা যে কোষগুলা সংকোচন প্রশংসীল বা অপরিণত সংকোচন প্রশংসীল কোষকেই কি বলা হয়? মায়োব্লাস্ট। অর্থাৎ মায়োব্লাস্টের সংজ্ঞা যখন তোমরা দিবা তখন অবশ্যই ব্লাস্ট মানে যে অপরিণত, এই অপরিণত ওয়ার্ডটা এই সংজ্ঞার মধ্যে অ্যাডজাস্ট করে দিবা। এবার যেখান দিয়ে পারো, প্রথমেও দিতে পারো, শেষেও দিতে পারো, মাঝেও দিতে পারো, অ্যাজ ইউ উইশ, কিন্তু দেখবা যেন সংজ্ঞাটা যে জায়গায় দিলে সুন্দরভাবে মিলে। অ্যাজ ইউ নো, ইন্টার সেকেন্ড ইয়ারে কয়েকদিন পর তোমরা এইচএসসি দিবা, সো কোথায় কোন ওয়ার্ডটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হয় আশা করি সেটা তোমাদের বোঝাতে হবে না। ঠিক আছে? যাই হোক, তো ওই রকম ভাবে তোমরা বানায় লিখে দিবা। বুঝতে পারলাম? ওকে, তাহলে কি দাঁড়ালো? মায়োব্লাস্ট, পেশি কোষ, আমরা এগুলো পড়ে ফেললাম মায়োব্লাস্ট ব্যাপারটা। ঠিক আছে? ওকে, এবার আসি পেশি কোষ নিয়ে কিছু কথাবার্তা। আচ্ছা, ধরো এই হচ্ছে আমাদের একটা পেশি কোষ। ওকে, তো এটা হচ্ছে সেই কোষটার আবরণ। এটা হচ্ছে তার আবরণ। তো পেশি কোষের আবরণকে আমরা কি বলবো বলতো? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশি মানে সার্কো ওয়ার্ডটাকে ব্যবহার করি। কি ওয়ার্ডটা ব্যবহার করি? সার্কো। ওকে, আর আবরণ কথার মানে কি? লেমা মানে হচ্ছে আবরণ। লেমা মানে কি? আবরণ। তাহলে আমরা যদি বলি সার্কো মানে কি? পেশি, আর সাথে লেমা মানে কি? আবরণ। তার মানে সার্কোলেমা মানে কি? পেশির আবরণ। আমি একটু বাংলায় লিখে দিই, সার্কোলেমা। খুব মনে রাখবা, লেমা কথার মানে হচ্ছে ভাই আবরণ। লেমা কথার মানে কি? আবরণ। তোমাদেরকে বলতেছি না এই চ্যাপ্টার থেকে তোমরা গ গ হয়ে অ্যান্সার করবে, বাট ক খ এর জন্য প্রিপেয়ার করে দিতেছি, কারণ এই চ্যাপ্টার থেকে গ গ তে একমাত্র প্যাথোলজি বাদে অন্য পার্টগুলোতে খুব একটা বেশি তুমি অ্যান্সার করতে পারবে না। বুঝতে পারছি? গঠন টঠন হাবিজের অনেক কিছু আছে রে ভাই, মনে রাখতে পারবে না। সো এই চ্যাপ্টারটা আমি এমন ভাবে দেখাই দিতেছি টপিক গুলো যেন তুমি ক এবং খ নাম্বারে দুমায় অ্যান্সার করে দিতে পারবে। বুঝতে পারলাম? আর এই চ্যাপ্টার থেকে গ গ হতে প্রশ্ন খুব কমই আসে। ওকে, সো এই দিক থেকে একটা ফ্যাসিলিটি আছে। আচ্ছা, তো সার্কোলেমা, তো লেমা মানে কি ভাই? আবরণ। লেমা মানে কি? আবরণ। তো একই রকম ভাবে যদি তোমাকে বলে প্লাজমা লেমা, প্লাজমা মানে কি? প্রোটোপ্লাজম। লেমা মানে আবরণ, তার মানে প্রোটোপ্লাজমের বাইরের আবরণ। সো পরীক্ষার সময় প্রশ্ন হয় সার্কোলেমা কাকে বলে? জ্ঞানমূলক প্রশ্ন। তো হুট করে পরীক্ষা হলে দেখে তুমি যদি সংজ্ঞা মুখস্থ করে যাও তখন কি হবে? পারবা? পারতেও পারো, আবার নাও পারতে পারো। ঠিক আছে? কি যেন পড়ছিলাম ভুলে গেলাম। ঠিক আছে? কি যেন পড়ছিলাম ভাই, সবচেয়ে বেশি বাস খাওয়া অ্যাডমিশনে গিয়া, কারণ তখন তোমাকে একটা মাথার মধ্যে 4টা সাবজেক্ট রাখতে হবে। আর যদি ইংলিশ বাংলা থাকে তার কোনো কথাই নেই। মনে করো 1 ঘন্টা বা 2 ঘন্টার পরীক্ষায় তোমাকে 4টা কি 5টা সাবজেক্ট মাথায় রাখা তারপরে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। এবার ইমাজিন করো, নর্মালি তুমি একটা সাবজেক্টের পরীক্ষা মানে ধরো সাপোজ জুলজি, মাত্র একটা মানে একটা সাবজেক্ট তুমি পরীক্ষা দিতেছো,
তাতেই কত প্যাচ ঠেস লেগে জায়গা, তার উপর সরি আমি তো ভুল বললাম, 2টা পেপার করে ধরলো তো প্রায় 4 দোকানে 8টা, আর যদি ইংলিশ ধরি, হ্যাঁ ইংলিশ একটা তো 9টা। সো 9টা পেপার তোমাকে মাথায় একসাথে রেখে, আর যদি মেডিকেল দুইটা তো সাধারণ জ্ঞান আছে 10টা, সো 10টা পেপার তোমাকে মাথায় রেখে 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টার একটা এক্সাম দিতে হবে, যেখানে যদি জ্ঞানমূলক থাকে, অনুধাবনমূলক থাকে, যদি ঢাকা ইউনিভার্সিটির কথা চিন্তা করি জ্ঞানমূলক আছে, তাই না, অনুধাবনমূলক কিছু প্রশ্ন আছে, আবার এমসিকিউ আছে। সো এত কিছু মুখস্থ করে ভাই কোনোভাবে কি পসিবল না। সো আমাদের টার্গেট কি কিওয়ার্ড দিয়ে আমরা শিখে নেবো, অ্যাটলিস্ট বায়োলজিটাতে যেন আমাদের মুখস্থ বিদ্যাটা খুব একটা বেশি করতে না হয়, ঠিক আছে। সো সার্কোলেমা মানে কি, সার্কো মানে পেশি, লেমা মানে আবরণ, সার্কোলেমা মানে পেশির আবরণ। তারপর আসি এই যে এখানে, এটা কি, এটা হচ্ছে সাইটোপ্লাজম। কার সাইটোপ্লাজম রে ভাই, আমরা একটু লিখি, এটা হচ্ছে সাইটোপ্লাজম। কার সাইটোপ্লাজম, তোমার না আমার, কারোরই না, পেশির সাইটোপ্লাজম। তাহলে বলো তো পেশি মানে কি, সার্কো মানে কি ভাই, পেশি। আর সাইটোপ্লাজম মানে কি, সার্কোপ্লাজম। তাহলে পেশির যে সাইটোপ্লাজম তাকে আমরা কি বলি, সার্কোপ্লাজম। আর এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে পেশির নিউক্লিয়াস। আমি আর আইডেন্টিফাই করলাম না, বুঝলাম, বুঝতে পারছি, ক্লিয়ার। আমরা এবার আমরা চলে যাব এখান থেকে একটা কনসেপ্ট ডেভেলপ করাই দেব। আচ্ছা দেখো, এই যে সাইটোপ্লাজমে মানে সার্কোপ্লাজম যেটা, এই সার্কোপ্লাজমের এখানে অনেক মানে এই যে সার্কোপ্লাজমের তন্তুগুলা, মানে সার্কোপ্লাজম তো অনেকগুলো তন্তু, সরি কি বলি, পেশি তো অনেকগুলো তন্তু দ্বারা গঠিত, তাই না। তো এই সার্কোপ্লাজমে কিছু পরিমাণ তন্তু সজ্জিত থাকে, ঠিক আছে। সার্কোপ্লাজম এই যেখানে এই প্লাজমে, সাইটোপ্লাজমের মধ্যে কিছু পরিমাণ তন্তু সজ্জিত থাকে। তো সার্কোপ্লাজমে সমান্তরালে সজ্জিত তন্তু, যেগুলোকে আমরা বলি মায়োফাইব্রিল। কি বলি ভাই, মায়োফাইব্রিল। তাহলে আমাদের সাইটোপ্লাজমে কিছু পরিমাণ তন্তু সমান্তরালভাবে সজ্জিত থাকে, এগুলোকে বলি আমরা মায়োফাইব্রিল। কি বলি, মায়োফাইব্রিল। এই মায়োফাইব্রিল আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিন, একটা হচ্ছে মায়োসিন। একটা হচ্ছে অ্যাক্টিন, একটা কি মায়োসিন। একটা হচ্ছে অ্যাক্টিন, একটা কি মায়োসিন। ক্লিয়ার। আচ্ছা, অ্যাক্টিন কি করে, অ্যাক্ট বা কাজ করে, আর মায়োসিন কি করে, মাসেল বা সংকোচন প্রসারণে সাহায্য করে। ইটিসি এবার তোমরা মনে রাখতে পারো। ওকে, আচ্ছা এতটুকু ক্লিয়ার কিনা ভাই আমাকে একটু জানাও। আমি তাহলে এই পর্যন্ত ক্লিন করে ফেলবো। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, আমি এই পর্যন্ত তাহলে ক্লিন করে ফেলবো, ঠিক আছে। I am waiting for your comment. এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সরে যাই, তোমরা লিখে ফেলো এভাবে। অনেকে বলছে ক্লিয়ার। আচ্ছা তাহলে আমি ক্লিন করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের পেশি কিন্তু 3 ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা অনিচ্ছিক পেশি, একটা হৃৎ পেশি। তো আমরা এখন শুধুমাত্র ঐচ্ছিক পেশি গঠনটা নিয়ে আলোচনা করব, বাকি দুটো গঠন তোমরা পড়লেই পারবা, ঠিক আছে। ঐচ্ছিক পেশি গঠনটা নিয়ে আমাদের প্যাচ লাগে। দেখো আমরা এখানে কার গঠনটা মোটামুটি ভাবে এখানে আলোচনা করছি বলতো, মায়োফাইব্রিল পর্যন্ত গেছি, তাই না। ঠিক আছে, দেখো যাহাই হোক না কেন আমাদের পেশি 3 ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি, একটা হৃৎ পেশি। তো অ্যাজ ইউ নো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃৎ পেশিতে কি থাকে,
ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এটা একটু মনে রাখবা, হৃৎপেশির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, এই হৃৎপেশির মধ্যে থাকে। ওকে, আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই যে হৃৎপেশি, হৃৎপেশিটা কাজের দিক থেকে, হৃৎপেশিটা কাজের দিক থেকে অনৈচ্ছিক পেশির মতো। কার মতো? অনৈচ্ছিক পেশির মতো। কার মতো ভাইয়া? অনৈচ্ছিক পেশির মতো। কিন্তু যদি তুমি হৃৎপেশির গঠন পর্যালোচনা করো তাহলে দেখবা তার গঠনটা অনেকটাই ঐচ্ছিক পেশির মতো। কার মতো? ঐচ্ছিক পেশির মতো। একটু মনে রাখো, প্রয়োগমূলক প্রশ্নে দিয়ে দিতে পারে। ঠিক আছে, প্রয়োগমূলক তো বুঝতেছো যে নিচের কোনটি সঠিক, 1 2 2 3 না 1 2 3, তাই না? এরকম ভাবে। তাহলে হৃৎপেশি কাজের দিক থেকে অনৈচ্ছিক পেশির মতো আর গাঠনিক দিক থেকে ঐচ্ছিক পেশির মতো। তুমি যদি একটু পর্যালোচনা করো তাহলে দেখতে পাবা। ওকে, তো আগে কিন্তু এই হৃৎপেশিটাকে অনৈচ্ছিক পেশির মধ্যেই ফেলা হতো, যে হৃৎপেশির যেহেতু তার সংকোচন প্রসারণশীল যে ব্যাপারটা আছে সেটা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি না। হ্যাঁ, তো আমরা নিজেরা যেহেতু নিয়ন্ত্রণ করতে পারি না, এই কারণে সেটা অনিচ্ছিক পেশির অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো পরবর্তীতে যখন বিজ্ঞানীরা গঠনটা দেখলো, হ্যাঁ, দেখলো যে এর ভিতরে এটা আছে যেটা অনেকটাই ঐচ্ছিক পেশির সাথে মিলে। ব্যতিক্রম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, যেটা হৃৎপেশিতে আছে, ঐচ্ছিক পেশিতে নাই। হ্যাঁ, এছাড়া মোটামুটি প্রায় 70 থেকে 80% এর সাথে মিল আছে। ওকে, তো এই জন্য কি করা হয়েছে, দেখো এটা কিন্তু অনৈচ্ছিক পেশির মধ্যেও ফেলা উচিত আবার ঐচ্ছিক পেশির মধ্যেও ফেলা উচিত। তো পরবর্তীতে বিজ্ঞানীরা কি করলো, যে ভাই এত প্যারা নিয়ে লাভ নাই, কেউ কেউ ভাই এটা অনৈচ্ছিক, কেউ কেউ ভাই এটা ঐচ্ছিক, তো বেশি প্যারা হয়ে যেতেছে, আমরা কি করলাম, এই হৃৎপেশিকে আলাদা একটা ব্রাঞ্চ দিয়ে দিলাম, যে ভাই তুমি একবার জন্মের শুরু থেকে শুরু করে একবার মৃত্যু পর্যন্ত তুমি মানে নড়াচড়া করো, তো তোমার আমি আলাদা একটা সেক্টরে ফেলাই দিলাম, হৃৎপেশি আলাদা একটা পেশি। বুঝতে পারছেন? ওকে, যেটাতে আমরা ছিলাম, আমরা এখন ঐচ্ছিক পেশির গঠনটা নিয়ে আলোচনা করব। সো টপিকটা দিতেছি ঐচ্ছিক পেশির গঠন। ভাইরে ভাই, কি যে কঠিন এই জিনিসগুলা, ঐচ্ছিক পেশির গঠন। আচ্ছা, আমরা একটু আগে পড়লাম না ভাই, পেশিতন্তু কি ছিল বলতো? পেশিতন্তুর ভিতরে একটা পেশিতন্তুর ভিতরে এরকম না, অনেকটা এরকম এরকম কি ছিল? সার্কোলেমা ছিল, সার্কোপ্লাজম ছিল, নিউক্লিয়াস ছিল, রাইট? ওকে, তো এই হচ্ছে পেশিতন্তু। ঠিক আছে, এই পেশিতন্তুর যে আবরণ, এই আবরণকে আমরা কি বলি ভাই? সার্কোলেমা, তাই না? সার্কোলেমা কি বলি? সার্কোলেমা। তাহলে পেশিতন্তুর বাহিরে যে আবরণটা থাকে তাকে আমরা কি বলি? সার্কোলেমা। ওকে, এরপর এই যে পেশিতন্তু, এই পেশিতন্তুগুলো একত্রিত হয়ে, মানে যদি আমরা এই যে এখন কিন্তু আবার আমার সেই ব্যাপারগুলো কাজে লাগতেছে, ধরো এটা একটা পেশিতন্তু, এটা একটা পেশিতন্তু, এটা একটা পেশিতন্তু, এটা একটা পেশিতন্তু, যখন এরা একত্রে একটা বান্ডেল আকারে থাকে, বান্ডেল, ঠিক আছে, বান্ডেল মানে যখন গুচ্ছাকারে থাকে, বলি এটা গুচ্ছ, পেশিতন্তুর গুচ্ছ। ওকে, তো যখন এরা গুচ্ছাকারে থাকে, সো যখন এরা কিভাবে থাকে ভাই? গুচ্ছাকারে থাকে। ওকে, পেশিতন্তু যখন গুচ্ছাকারে থাকে তখন তাকে আমরা কি বলি? ফ্যাসিকুলাস বলি। কি বলি? ফ্যাসিকুলাস। তাহলে পেশিতন্তু যখন গুচ্ছাকারে থাকবে তখন তাকে আমরা কি বলবো? ফ্যাসিকুলাস বলবো। কি বলবো? ফ্যাসিকুলাস। তো ফ্যাসিকুলাসের বাহিরে একটা আবরণ থাকে, তার মানে আমাদের এই যে আমরা ফ্যাসিকুলাস গঠন করলাম, এই ফ্যাসিকুলাস গঠন করার পর এদেরকে আটকানোর জন্য একটা তো আবরণ থাকবে নাকি, না তো এগুলো খুলে যাবে রে ভাই, তাই না? তাহলে এগুলোকে আটকানোর জন্য বাহির থেকে কি থাকবে? একটা আবরণ থাকবে। এন্ড এই আবরণটাকে আমরা কি বলি? পেরিমাইসিয়াম। কি বলি? পেরিমাইসিয়াম। এম আই ক্লিয়ার? দেখো তাহলে কি দাঁড়ালো, পেশিতন্তুর যে আবরণ তাকে আমরা বলি সার্কোলেমা। এই সার্কোলেমা যদি গুচ্ছাকারে থাকে, আরে বাস রে কি অবস্থা, এত পটর পটর করতেছে। আচ্ছা,
সো আবার বলি, পেশিতন্তুর যে আবরণ তাকে আমরা বলি সার্কোলেমা। তো এই পেশিতন্তুগুলো যখন গুচ্ছাকারে থাকে তখন তাকে আমরা বলি ফ্যাসিকুলাস। এই ফ্যাসিকুলাসের বাইরে যে আবরণটা থাকে তাকে আমরা বলি পেরিমাইসিয়াম। ক্লিয়ার? তারপর সো এই যে ফ্যাসিকুলাস গুলা, হ্যাঁ ফ্যাসিকুলাস গুলো আবার একটা কি করে, বান্ডেল গঠন করে। মানে অনেকগুলো ফ্যাসিকুলাস মিলে কি আরেকটা বান্ডেল গঠন করে। ঠিক আছে, এগুলাকে বলে আমরা বড় গুচ্ছ তৈরি করে। তোমাদের বইতে গুচ্ছে নাম দেওয়া নাই, জাস্ট বড় গুচ্ছ বলা আছে। যে ফ্যাসিকুলাস গুলো একত্রে একটা যুক্ত হয়ে কি তৈরি করে, একটা বড় গুচ্ছ তৈরি করে। ঠিক আছে, তো এই বড় গুচ্ছের বাইরে একটা আবরণ আছে, এই আবরণের নাম হচ্ছে এপিমাইসিয়াম। কি বলি, এপিমাইসিয়াম। তো আমরা যে মাসেল পেশিতন্ত্রটাকে দেখি, এটা মূলত এপিমাইসিয়াম বা বড় গুচ্ছ আকারেই দেখি। মানে এই বড় গুচ্ছ আকারেই আমরা দেখি। ঠিক আছে, এই যে আমাদের বাইসেপস, এগুলো হচ্ছে একটা বড় গুচ্ছ। তো এটা যদি আমরা ভাঙি কি বল, ফ্যাসিকুলাস। এটা ভাঙি কি বল, পেশিতন্ত্র। পেশিতন্ত্রের ভিতরে কি থাকে, সার্কোলেমা, সার্কোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো। বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার কিনা আমাকে একটু জানো, এতটুকু ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাসটা জন্য যে রিকোয়েস্ট করছে আজকে সেই নাই। ওয়াও, নাইস। আচ্ছা, সমস্যা নেই, সে পরে দেখে নেবে। ঠিক আছে, আমাকে একটু জানাও তোমরা এতটুকু ক্লিয়ার কিনা। ঠিক আছে, যদি এতটুকু ক্লিয়ার হয় আমাকে একটু জানিয়ে দাও যে ভাইয়া ক্লিয়ার। আমরা খুবই 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 ক্লিয়ার। আচ্ছা, রাতুল বলছো এক আবরণে খুশি থাকে না কেন পেশি? ব্যাপারটা কি, যদি একটাতে কাম হইতো। আচ্ছা, একটা কথা মনে পড়ে যেতেছে আমার, যে ফেসবুকে কিছুদিন অনেক মাস আগে একটা ব্যাপার পড়ছিলাম, প্রায় আমি ক্লাসে বলি এটা, যে সেটা হচ্ছে তোমার একটা বই দিয়ে কখনো তো লাইব্রেরি গঠন হয় না, তাই না? মানে একটা বই দিয়ে কখনো লাইব্রেরি গঠন হয় না। তারপর ধরো যে একটা মানুষ দিয়ে কখনো পরিবার গঠন হয় না, হয় না তো, তাই না? পরিবার গঠনের জন্য তো অনেকগুলো মানুষ দরকার। তারপর হচ্ছে ধরো যে আর কি আছে, যাই হোক, তো একটা বই দিয়া লাইব্রেরি গঠন হয় না, আবার একটা মানুষ দিয়ে পরিবার গঠন হয় না। তাহলে একটা বউ দিয়া কিভাবে সংসার গঠন হবে, তাই না? ঠিক একই রকম ভাবে একটা আবরণ দিয়া কিভাবে পেশি গঠন হবে রে ভাই। ঠিক আছে, এরকম। আচ্ছা আচ্ছা, শয়তানের লালাসারা দেয় না? হ্যাঁ, শয়তানের নাড়াসারা দিলে কি মানে একটাতে খুশি থাকে না, একাধিক দরকার হয়, তাই তো? আচ্ছা, যাই হোক, বহু বিবাহের ব্যাপার সেবার এখানে চলে আসছে। আচ্ছা ভাইয়া, আমি অন্য এক্সাম্পল দিতে চাইছিলাম, কিন্তু অন্য এক্সাম্পল, আচ্ছা ওই সব এক্সাম্পল অনলাইনে দেওয়া যাবে না। ঠিক আছে, সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, ওকে, ফাইন। তো এবার আমরা চলে যাব একটা গুরুত্বপূর্ণ টপিক, পেশি টান। মানে পেশি টান দেয় কিন্তু ধাক্কা দেয় না। হ্যাঁ, ব্যাপারটা কিরকম একটা প্রশ্ন, যে পেশি টান মারে কিন্তু ধাক্কা মারে না। তো খেয়াল করো, আমি এটা ডিরেক্ট এভাবেই বুঝাই দেই, যে ধরো একটা রাবার, আমার কাছে রাবার আছে কিনা, রাবার বড় রাবার নাই, যাই হোক। তো ধরো এটা না, কি এনেছে রেখে আসছি আমার রাবার। আচ্ছা দেখবে, তো ধরো এটা একটা রাবার। হ্যাঁ, মানে ওই যে পেন্সিল দিয়ে লেখার পর যে ক্লিন করো সেটা, হ্যাঁ, কলম দিয়ে না, পেন্সিল দিয়ে। ঠিক আছে, পেন্সিলের লেখা ক্লিন করার মতো রাবার আছে, বাট কলমের লেখা ক্লিন করার মতো রাবার নাই।
সো একবার যদি কলমে কালি বের হয় এবং সেটা যদি জায়গার মতো পড়ে এবং সঠিক সময় যদি পড়ে তাহলে কিন্তু খবর আছে, ঠিক আছে? আই থিঙ্ক বুঝতে পারছো। ওকে, তো খেয়াল করো, এটা হচ্ছে একটা রাবার। ওকে, আমরা ধরে নিচ্ছি এটা একটা রাবার। তো রাবারটাকে আমি কি করলাম, ধরে প্রসারিত করলাম, ঠিক আছে? আবার অন্য কিছু ভাববো না। আচ্ছা আচ্ছা, তো রাবারটাকে ধরে আমি প্রসারিত করলাম, এভাবে বাড়াইলাম, তাই কি তার উপর আমি কাজ করলাম, তাহলে কি আমি তাকে টান দিলাম। সো খেয়াল করো, টান দিলাম, হ্যাঁ, তাহলে টান দেওয়ার পর তারপর আমি তাকে ছেড়ে দিলাম, ঠিক আছে? সে কি আগের অবস্থানে ফিরে যাবে, রাইট? বুঝছি? এবার আসি মাসেলের ক্ষেত্রে। যখন আমি এই যে মাসেল আমার বাইসেপস দ্বারা কি করলাম, এই জায়গাটাকে আমি এইভাবে টান দিলাম, কি হলো, টান খেলো পেশি, পেশি টান খেলো, এই যে এই মাসেলটা মানে সংকোচন করার ফলে আমার এই মাসেলটা কি সামনের দিকে আসলো, মানে কি সে একটা টান খেলো, বুঝলাম? ওকে, তার মানে কি পেশিতে টান পড়ে, এই যে টান পড়লো, টান দিল। কিন্তু আমরা জানি কোন একটা কিছু যদি আমরা টান মারি তার রিভার্স অ্যাকশন হিসেবে কি দেওয়া উচিত, একটা ধাক্কা পাওয়া উচিত। বাট এই ধাক্কাটা কি এখানে আসে, ধাক্কাটা কি আসে, ধাক্কাটা আসে না, অর্থাৎ নিউটনস থার্ড ল এখানে কাজ করে না, বুঝলাম? অর্থাৎ আমরা আমাদের মাসেল কি করে, টেনে অস্থিকে, মানে মাসেল দ্বারা অস্থিকে আমরা টেনে তুলি, কিন্তু ধাক্কা দেই না, বুঝলাম? কি করি না, ধাক্কা দেই না। কারণ ধাক্কা দিলে কি হয়, সেটা ধাক্কা দেয় না, তার রেজোন্যান্সে পেশি কি হয়, সংকোচন হয় এবং আগের অবস্থানে ফিরে যায়। যদি সে আগের অবস্থানে ফিরে না যেত তখন কি করতে হতো, ধরে এরা আমি মনে করি যে টান দিলাম, তখন কেমন ধাক্কা দিয়ে আগের অবস্থানে নিয়ে যেতে হইতো না, বাট পেশি কি যে তোমার বড় করলাম আবার কি আগের অবস্থানে ফিরে গেল, তাই না? যার জন্য কি তাকে আর ধাক্কা দিতে হয় না, মানে তার শুধু টানতেই হয়েছে, আর ধাক্কা দিতে হয় না, ব্যাপারটা এরকম, বুঝলাম? মানে তুমি টানছো কিন্তু ধাক্কা দিতে হয় না, সে আবার আগের অবস্থানে ফিরে গেছে। এটা হচ্ছে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা পড়ে না, বুঝলাম? তো আমি এটা মুখ দিয়ে বলে দিলাম, ঠিক আছে? তো আশা করি তোমরা ক্লিয়ার হইতে পারছো ব্যাপারটা। ওকে, এবার আসি এই পেশিতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ জিনিস, মোটামুটি গুরুত্বপূর্ণ বলতে পারো, সেটা হচ্ছে বক্রীকরণ পেশি। ওকে, এই বক্রীকরণ পেশিটা নিয়ে অনেকের মনে অনেক জল্পনা কল্পনা থাকে। সো প্রশ্ন ভাই বেশি একটা হয় না। সো যে জায়গাতে প্রশ্ন হয় সেই জায়গাটা আমি তো ধরাই দিতেছি, তোমাদের ক্লিন করে ফেললাম। সো টপিক হচ্ছে বক্রীকরণ পেশি। আচ্ছা, সো বক্রীকরণ পেশি মানে কি, যে পেশিগুলা বক্র মানে হচ্ছে বাঁকায়, অর্থাৎ যে পেশিগুলো আমাদের মাসেল গুলাকে বাঁকাতে সাহায্য করে, দ্যাট ইজ কল্ড বক্রীকরণ পেশি। তার মানে এই মাসেল গুলা দুই ধরনের কাজ করতে পারে। এক ধরনের মাসেল হচ্ছে সংকোচনে সাহায্য করবে, আরেক ধরনের মাসেল হচ্ছে প্রসারণে সাহায্য করবে। এম আই ক্লিয়ার? সো এক ধরনের মাসেল সংকোচনে সাহায্য করবে, আরেক ধরনের মাসেল প্রসারণে সাহায্য করবে, ঠিক আছে? সো খেয়াল করো ভাই, দিল ওকে, ঠিক আছে? তো যারা যে সকল মাসেল সংকোচনে সাহায্য করবে তারা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি, হ্যামস্ট্রিং পেশি, আরটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোকোনেমিয়াস পেশি। তাহলে বক্রীকরণ পেশি দুই ধরনের, একটা হচ্ছে সংকোচন পেশি, একটা হচ্ছে প্রসারণ পেশি। সংকোচন পেশি আবার দুই ধরনের, একটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি আর হচ্ছে গ্যাস্ট্রোকোনেমিয়াস। ওকে, গ্যাস্ট্রোকোনেমিয়াস, বুঝতে পারলাম? গ্যাস্ট্রোকোনেমিয়াস, ওয়েট, দাঁড়াও একটু এক্সাম্পল গুলা তোমাদেরকে দিচ্ছি, একটু ওয়েট করি।
ফিমার হ্যামস্ট্রিংটা কই গেল? ইস্টিয়াম, ফিমার এবং টিবিয়া। আচ্ছা, হ্যামস্ট্রিং পেশিটা তিনটা জিনিসের সাথে কানেক্টেড থাকে, একটা হচ্ছে ইস্টিয়াম, একটা হচ্ছে ফিমার, একটা হচ্ছে টিবিয়া। তাহলে আমাদের যে পেলভিক মাসের অস্থি ইস্টিয়াম, ইস্টিয়াম, তারপর হচ্ছে তোমার ফিমার এবং আরেকটা হচ্ছে টিবিয়া। এই তিনটা জায়গার সাথে কানেক্টেড থাকে আমাদের হ্যামস্ট্রিং পেশি। বুঝতে পারলাম? এই মাসেল হ্যামস্ট্রিং পেশি আবার তিন ধরনের হয়। একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, নামগুলো জাস্ট মনে রেখে দাও, মানে পরীক্ষায় এমসিকিউ তো, তাই না? জাস্ট মনে রাখো বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার সেমি টেন্ডোনেসাস, সেমি টেন্ডোনেসাস, একটা হচ্ছে সেমি মেমব্রোনেসাস। তাহলে আমাদের হ্যামস্ট্রিং টেন্ডিনোসাস, সেমি টেন্ডিনোসাস, ঠিক আছে? তাহলে হ্যামস্ট্রিং পেশি তিন ধরনের, একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডিনোসাস, সেমি টেন্ডিনোসাস, একটা সেমি মেমব্রোনেসাস, ঠিক আছে? সেমি মেমব্রোনেসাস, ওকে, বা মেমব্রেনোসাস, ওকে? এটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি, ক্লিয়ার? আচ্ছা, তারপর চলে যাও গ্যাস্ট্রোকোনেমিয়াস। এই গ্যাস্ট্রোকোনেমিয়াসটা মূলত আমাদের কন্ডাইল এবং টিবিয়া এই দুটোর সাথে কানেক্টেড। কার? কন্ডাইল এবং টিবিয়া এই দুইটা মাসেলের সাথে কানেক্টেড, ওকে? ওকে, তাহলে দুই এর ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস যাকে আমরা বলি গোড়ালির অস্থি, কি বলি? গোড়ালির অস্থি, ঠিক আছে? গোড়ালির অস্থি। সো কন্ডাইল টিবিয়া এই দুটোর সাথে কানেক্টেড কি? গ্যাস্ট্রোকোনেমিয়াস। এবং একে বলা হয়, এটার এক্সাম্পল হচ্ছে ক্যালকেনিয়াস, যাকে আমরা বলি গোড়ালির অস্থি, ঠিক আছে? এতটুকু পড়লেই হবে। পরীক্ষায় আসে গোড়ালির অস্থির নাম কি? ক্যালকেনিয়াস। অর্থাৎ আমাদের এই যে পায়ের গোড়ালি আছে না, গোড়ালি যেটা মস্কে যায়, তো ওই গোড়ালি অস্থিকে বলি ক্যালকেনিয়াস, যেখানে কি থাকে? গ্যাস্ট্রোকোনেমিয়াস অস্থিটা, সরি, গ্যাস্ট্রোকোনেমিয়াস মাসেল থাকে, ওকে? আচ্ছা, তারপর আসি আমাদের প্রসারণের জন্য বা স্লথনের জন্য চারটা মাসেল আছে। একটা হচ্ছে রেকটাস, একটা হচ্ছে রেকটাস ফিমোরিস, একটা হচ্ছে ভেস্টাস ইন্টারমিডিয়াস, একটা হচ্ছে ভেস্টাস ল্যাটারালিস, একটা হচ্ছে ভেস্টাস মিডিয়ালিস। যাই হোক, এগুলো তোমাদের খুব একটু বেশি লাগবে না, হ্যাঁ, সত্যি কথা, ওকে? এবার আমরা দুটা ওয়ার্ড শিখবো, মানে দুটা এক্সাম্পল টাইপস ওয়ার্ড শিখবো। একটা হচ্ছে আমাদের হাঁটু সঞ্চালনে, হাঁটু সঞ্চালনে কাজ করা হচ্ছে কন্ডাইলার অস্থি, কন্ডাইলার, কন্ডাইলার অস্থি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টাগনিস্টিক পেশি, এই দুটো ওয়ার্ড, অ্যান্টাগনিস্টিক, অ্যান্টাগনিস্টিক পেশি। আচ্ছা, বলতো অ্যান্টা ওয়ার্ডটা কোথা থেকে আসছে? অ্যান্টি থেকে আসছে। অ্যান্টি মানে কি? বিপরীত। তার মানে দুইটা
বিপরীত মাসেলকে আমরা কি বলি অ্যান্টাগনিস্টিক মাসেল। যেমন বাইসেপস একটা মাসেল, ট্রাইসেপস একটা মাসেল। তো বাইসেপস কি করে, কনুইকে ভাঁজ করে, আর ট্রাইসেপস কি করে, কনুইকে সোজা করে, তাই না? আচ্ছা, তাহলে এই যে বাইসেপস এবং ট্রাইসেপস মাসেল দুইটাকে আমরা কি বলি অ্যান্টাগনিস্টিক মাসেল, বিকজ তাদের কাজ দুইটা কি মূলত উল্টা উল্টা কাজ, কি বিপরীত বা উল্টামুখী কাজ করে, এই জন্য এটা বলে কি অ্যান্টাগনিস্টিক মাসেল। তাহলে অ্যান্টাগনিস্টিক মাসেল কাকে বলে, যে মাসেলগুলা উল্টামুখী বা বিপরীতমুখী কাজ করে তাদের বলে অ্যান্টাগনিস্টিক মাসেল। বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু ক্লিয়ার, যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমাদের মাসেল শেষ। আমাদের লাস্ট টপিক আজকে লিভার। ওকে, লিভার দিয়ে আজকে শেষ করলাম। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও। মাসেল থেকে এতটুকু পড়লেই হবে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। শেষের দিকে একটু উইয়ার্ড এই টপিক গুলা, ঠিক আছে? প্রশ্ন ভাই বেশি একটা হয় না, যা টেনশনের কোনো কারণ নেই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, একটু ওয়েট করে তো আসতেছি। ওকে, আচ্ছা আজকে থাক, 10টা বেজে গেছে। আচ্ছা, আমাদের লিভার টপিকটা শেষ করতে আর 10 মিনিট লাগবে, ঠিক আছে? বাজুক, সমস্যা কি? আমাদের ক্লাস কেন, আমি তোমাদের আগে ক্লাস প্রায় 10টার আগে শেষ করে দিছি না, আজকে একটু 10টার পরে শেষ করি, সমস্যা কি? মাঝে মাঝে একটু আপ ডাউন হয় ক্লাসে। আমি মাঝে মাঝে তোমার আগে ক্লাসগুলা দেখি, বুঝছো? হ্যাঁ, মানে একবার প্রথম দিকে ক্লাসগুলা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা, এমনও ক্লাস আছে 1 ঘন্টা 42 মিনিট। মানে আমার ম্যাক্সিমাম ক্লাসগুলো 1 ঘন্টা 42 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট এরকম ক্লাস। এখন চিন্তা করি, হ্যাঁ আগে 1 ঘন্টা 42 মিনিট 40 মিনিটে যা পড়াইতাম, এখন প্রায় 40 মিনিটে ওই টপিক গুলো ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে? এক্সপিরিয়েন্স বিশাল বড় একটা বিষয় রে ভাই, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখনকার টপিক হচ্ছে লিভার। এই লিভার কি খায় না মাথায় দেয়? হ্যাঁ, এটা কি আমাদের মানব দেহের লিভার? না রে ভাই, এটা হচ্ছে আমাদের কাজকে সহজ করে এরকম লিভার, ঠিক আছে? ওকে, তো এই লিভার একটা তোমার অনেকটা কাজকে সহজ করার মতো একটা যন্ত্র বলতে পারো, ঠিক আছে? যেটা দ্বারা আমরা খুব সহজেই অল্প পরিশ্রমে বেশি কাজ করতে পারি। তো লিভার কাকে বলে? লিভার হচ্ছে এক ধরনের যন্ত্র যার মাধ্যমে অল্প পরিশ্রমে বেশি কাজ করা যায়, ঠিক আছে? ওকে, যেহেতু আমরা অল্প পরিশ্রমে বেশি কাজ করতে পারি, তার মানে সেখান থেকে আমরা একটা যান্ত্রিক সুবিধা পাই। তো আমরা একটু লিখি একটা সূত্রটাকে সবাই নোট করবা। যান্ত্রিক সুবিধা, যান্ত্রিক সুবিধা সূত্রটা কি? ভার বাই বল সমান উল্টা বল বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার বাহুর দৈর্ঘ্য। সূত্রটা করানোর একটা রিজন হচ্ছে প্রশ্ন হতে পারে, এই জন্য আমরা করাইলাম, ঠিক আছে? তো এখন দেখো কোনটা ভার, কোনটা বল, কোনটা বল বাহুর দৈর্ঘ্য, কোনটা ভার বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? সেটা আমরা এখন একটু জানবো। ধরে নিচ্ছি যা বুঝাবো বাস্তবে এক্সাম্পল দিয়েই বুঝাবো। আমি একটা কিছু খুঁজি, দাঁড়াও। আরেকটা কিছু খুঁজি।
মাথার মধ্যে যে কি আহে মাঝে মাঝে। আচ্ছা, তো এই তিনটা জিনিস দিয়ে আমরা লিভারের কনসেপ্টটা ক্লিয়ার করবো, ঠিক আছে? তো এটা আমাদের টার্গেট হচ্ছে এই ব্যক্তিরে মাঝে রাখবো, তারপর এটা হচ্ছে দণ্ড হিসেবে কাজ করবে, আর আমাদের কাজ হচ্ছে এটারে এখানে রেখা এই দণ্ড দিয়ে এটারে উঠাবো, আর এটা দিয়ে থাকে না। এই বেচারা থাকে না কেন? আচ্ছা, থাকার ব্যবস্থা করতেছে, এর উপরে দিয়ে দিই। আচ্ছা, সাপোজ ধরে এরকম, আচ্ছা যাই হোক, প্যাচ লাগা ফেলছি, এটারই ধরি, ঠিক আছে? এটা হ্যাঁ এইভাবে ধরলাম, আর এটা দিয়ে আমরা এটাকে এখন উপরে তুলবো, বুঝতে পারলাম? তো কি করবো, এই যেভাবে উপরে তুলবো, বুঝতে পারছি? যাই হোক, বুঝছো তো, তাই না? তো আমরা এই ব্যাপারটাকে এখানে একটু তুলি। আমরা মাউসটাকে দিছিলাম, ধরলাম এই হচ্ছে আমাদের মাউসটা নিচের দিকে, তারপর আমরা এখানে কি দিছিলাম, একটা মার্কার দিছিলাম, তো ধরলাম এই হচ্ছে সেই মার্কারটা। ওকে, তো আমরা মার্কারের এক প্রান্তের রাবার দিছিলাম, তো ধরলাম এই হচ্ছে রাবার, আর আরেক প্রান্তে কি করছি, আমরা এখানে প্রেস করছি, তার মানে এই জায়গায় ধরলাম, এই যে হাত দিয়ে প্রেস করলাম। ওকে, ক্লিয়ার এতটুকু? সো খেয়াল করো, খুব খেয়াল করো ভাইয়া, এই যে মাঝখানে যে জিনিসটা আমরা দিছি, এই মাঝের অংশটাকে বলি আমরা ফালক্রাম। কি বলি? ফালক্রাম। কি বলি ভাইয়া? ফালক্রাম বলি। এর আরেকটা নাম আছে পিভট বা পিভ, যেটাই বলো, পিভট বা পিভ। মানব দেহে এরকম একটা যান্ত্রিক সুবিধাযুক্ত একটা লিভার আছে, ঠিক আছে? ওই লিভারের ফালক্রাম বা পিভ হিসেবে কাজ করে আমাদের অস্থি সন্ধিগুলা। অস্থি সন্ধিগুলা এই ফালক্রাম বা পিভ হিসেবে কাজ করে, বুঝলাম? ফালক্রাম বা পিভ, তার মানে এই যে আমাদের অস্থি সন্ধি, এটা একটা ফালক্রাম বা পিভ হিসেবে কাজ করবে। আমাদের ঘাড়ে কি আছে না, এই যে ঘাড় ঘুরে যাচ্ছে না এভাবে, এই ঘাড়ে কি আছে? অস্থি সন্ধি আছে, মানে এখানেও কি ফালক্রাম বা পিভ হিসেবে এটা কাজ করবে, বুঝলাম? ক্লিয়ার? তারপর বেশিক্ষণ লাগবে না, একটু ওয়েট করো। তারপর এই জায়গায় আমরা কি দিছি, একটা ভার দিছি, মানে একটা ওজন দিছি। ভার মানে তো ওজন, তাই না? একটা ওজন দিছি। সো এটাকে বলি আমরা ভার। এটাকে কি বলি আমরা? ভার বলি। কি বলি আমরা? ভার বলি। এবং এই ভারের মাধ্যমে কি করি আমরা কাজ করি। ভারের মাধ্যমে কি করি আমরা? কাজ করি, ঠিক আছে? আর এখানে আমরা কি দিছি, এটাই বলে আমরা বল দিছি, তাই না? কি দিছি? বল দিছি। ওকে, তো বায়োলজিতে এই বলকে বলে আমরা প্রচেষ্টা। ওকে, এই প্রচেষ্টা বা বলটা কি করবে, মানে এই কাজটা কি করবে আমাদের হিউম্যান বডি ক্ষেত্রে? এই কাজটা করবে পেশি বা মাসেল বা পেশি এই কাজটা করবে, অর্থাৎ এখানে প্রেসার ক্রিয়েট করবে। আর এই যে ভার হিসেবে আমাদের মানবদের কাজ করবে কি? আমাদের অস্থিগুলা, মূলত অস্থিগুলা ভার হিসেবে কাজ করবে। ওকে, অস্থিগুলা ভার হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা, শেষ এতটুকু। এবার আসি আমাদের এই লিভার মূলত তিন প্রকার। এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, এটা দ্বিতীয় শ্রেণীর লিভার, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তো এই লিভার রিলেটেড যা কিছু সব একসাথে আমি করে ফেলবো, ঠিক আছে? আর 5 মিনিট লাগবে, শেষ। আমি জিজ্ঞেস করলাম না তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? সো লিভার রিলেটেড যা আছে সব এখন একসাথে ক্লিয়ার করে ফেলতেছি। সো লিভার হচ্ছে 3 প্রকার।
ঠিক আছে ওকে কয়টা দিলাম তোরা একটু দিছি রুটিনটা দিছে আচ্ছা যাই হোক সো এই হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার ঠিক আছে শ্রেণী লিভার তৃতীয় শ্রেণীর লিভার ওকে ঠিক আছে তারপর এক্সাম্পল কি কি এক্সাম্পল আছে প্রথম শ্রেণীর লিভারের এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বইতে কাঁচি দ্বিতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল দেওয়া আছে ঠেলা গাড়ির চাকা আর তৃতীয় শ্রেণীর লিভার এক্সাম্পল হচ্ছে নেল কাটার এক্সাম্পল কি নেল কাটার ওকে আচ্ছা তারপর আসি এই যে প্রথম শ্রেণীর লিভারে চিনবা কিভাবে এদের যে ফালক্রামটা মানে মাছের যে এটা ফালক্রামটা ভার ও বলের মাঝে থাকবে কি থাকবে এদের ফালক্রাম ভার ও বলের মাঝে থাকবে ফালক্রামটা মানে একটু আগে আমরা যে লিভারটা দেখালাম ভার এবং বলের মাঝখানে ফালক্রাম ছিল এটাই হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার থাকবে ফালক্রাম ভার তার মানে দ্বিতীয় শ্রেণী দেখো ফালক্রামটা কি ভার ও বলের মাঝে থাকবে তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার কি হবে ভারটা ফালক্রাম ও বলের মাঝে থাকবে কে মাঝখানে থাকবে এখন থাকবে হচ্ছে ভারটা তার মানে প্রথম শ্রেণীর লিভারে ফালক্রামটা মাঝখানে থাকবে দ্বিতীয় শ্রেণীর লিভারে ভারটা মাঝখানে থাকবে তার মানে অবশ্যই তোমরা বুঝা গেছো কি তৃতীয় শ্রেণীর লিভারে বল ফালক্রাম ও কিসের ভারের মাঝখানে থাকবে ক্লিয়ার তাহলে তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে বলটা মাঝখানে থাকবে ওকে তারপর মানব দেহে এই সকল ইসের এক্সাম্পল কি যেমন করটির সাথে প্রথম শ্রেণীর লিভারের এক্সাম্পল হচ্ছে করটির সাথে আমাদের যে অ্যাটলাসের সংযুক্ত আছে করটির সাথে আমাদের ব্রেনে যে করটি এর সাথে যে আমাদের মেরুদণ্ডের একবার উপরের যে অস্থিটা আছে তার নাম কি অ্যাটলাস অ্যাটলাসের যে সংযোগ তাকে আমরা বলি প্রথম শ্রেণীর লিভার ঠিক আছে দ্বিতীয় শ্রেণীর লিভার কি হবে পায়ের আঙ্গুলের ডগা কি পায়ের আঙ্গুলের ডগা আর তৃতীয় শ্রেণীর লিভার কোনটা হাতের কবজি ঠিক আছে এটা ঠিক আছে ওকে আরেকটা কি দিয়েছিলাম আরেকটার মধ্যে থাকবে হচ্ছে মানে কোনটা দিয়ে কি কাজ হয় খুব ইজিলি যেমন অল্প প্রচেষ্টায় বেশি ফল এটা হচ্ছে অল্প প্রচেষ্টায় মানে অল্প পরিশ্রমে আমরা বেশি ফল পাই বা বেশি বল পাই ঠিক আছে আর এটা হচ্ছে সামান্য প্রচেষ্টা সামান্য প্রচেষ্টায় বেশি ওজন উপরে তোলা যায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর জন্য এরকম কোনো কিছু আমাদের বইতে দেওয়া নাই সো এই হচ্ছে আমাদের লিভার নিয়ে মোটামুটি ভাবে কথাবার্তা
এবার আমাকে একটু জানাও সবাই যে এতটুকু তোমরা ক্লিয়ার কিনা, প্রত্যেকে জানো এতটুকু ক্লিয়ার কিনা। ঠিক আছে, যারা যারা ক্লাসে আসো একটু প্রেজেন্ট দিয়ে দাও। আচ্ছা, এবার বলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র এই টপিক এতটুকু, এই পার্টটা, হিউম্যান বডির পার্টটা, যে মানব দেহের প্রথম শ্রেণীর লিভার কোনটা, দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটা, তৃতীয় শ্রেণীর লিভার কোনটা। কেমন মনে রাখবা? ত্রিভুজাকৃতি, প্রথম শ্রেণীর লিভার, পায়ের ডগা দ্বিতীয় শ্রেণী, হাতের কবজা তৃতীয় শ্রেণী। ঠিক আছে, এমনি গলা, পায়ের ডগা, হাত, হাতের কবজা। ঠিক আছে, মনে রাখবো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা ক্লাস এই পর্যন্ত রাখবো। তো মোটামুটি সবাই ক্লিয়ার। আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটা করাইছি সেটাও কিন্তু কারো একজনের প্রবলেম ছিল, এবং এর পরবর্তী ক্লাসে আমরা কি করাবো আরেকটা প্রবলেম দিয়ে রাখছে আরেক স্টুডেন্ট। তো পরিপাকের যে রাসায়নিক বিক্রিয়া ঠিক হাবিজাবি আছে সেগুলো নিয়ে এক ক্লাসে শেষ হবে কিনা আই ডোন্ট নো। তো তোমাদের যার যার যে কোনো টপিকে প্রবলেম হোক, তোমরা একটু ওই টপিক গুলাকে লিখে আমাকে গ্রুপে জানাবা। ঠিক আছে, সেই টপিকটা নিয়ে আমি ক্লাস করাবো। ঠিক আছে, নেক্সট ক্লাস বা তারপরের ক্লাস যেভাবে শিডিউল অনুসারে। ওকে, যাই হোক, তো আজকে আমরা ক্লাস এ পর্যন্ত রাখলাম। তো সবাইকে টাটা, বাই বাই, প্রত্যেকে ভালো থেকো। ওকে, গুড নাইট। ঠিক আছে।